তো আজকে তাহলে আমাদের পাইথনের ফার্স্ট ক্লাস। তো ফার্স্ট ক্লাসে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে কিভাবে আমরা প্রোগ্রামটাকে রান করব। তো আমাদের পাইথন ইনস্টল করা আছে, আপনাকে দেখানো হয়েছে। তো আপনি এই যে সার্চ বারে যাবেন, যাওয়ার পরে সিএমডি লিখবেন। সিএমডি মানে হচ্ছে কমান্ড প্রম্পট। এই কমান্ড প্রম্পট হচ্ছে এখান থেকে আপনি যা কমান্ড দিবেন সেই কমান্ডটা এই পুরো সিস্টেমে কাজ করে। ঠিক আছে? তো এখন যদি আপনার সিস্টেমে পাইথন আছে কিনা সেটা চেক করার পালা। তো যদি এখানে পাইথন চেক করতে হয় তাহলে আপনি পাইথন কথাটা লিখবেন। ঠিক আছে? পাইথন লেখার পরে এন্টার দিবেন। হ্যাঁ, কমান্ড প্রম্পট দিয়ে আপনি পুরো সিস্টেমটা চালাতে। ঠিক আছে? আমরা যেমন এই যে ক্লিক করে করে ভিতরে ঢুকি না, তারপরে বলি এটা চালাও এটা চালাও, আপনি এই কমান্ড প্রম্পট থেকে ডিরেক্ট কাজগুলো করতে পারবেন। ঠিক আছে? তো এখন আমরা পাইথন আছে কিনা সেটা চেক করলাম। আমার পাইথন আছে 3.12.4। ঠিক আছে? তো এখন আপনি চাইলে এখানে পাইথনের প্রোগ্রামগুলো এক্সিকিউট করতে পারি। যেমন আমরা গতদিন দেখছিলাম প্রিন্ট করা। ঠিক আছে? যে জালাল উদ্দিন। তো এখন যদি আমি এন্টার দেই তাহলে জালালউদ্দিন চলে আসছে। তো এটাই হলো একই উপায়। এরকম আরো দুই তিনটা উপায় আছে আপনি কাজ করতে পারেন। সেটা হচ্ছে আপনি ধরেন একটা ফোল্ডার নিয়ে নিলেন। ফোল্ডার নিয়ে ওখানে সব প্রোগ্রামগুলো এক জায়গায় রাখবেন, ধরেন পাইথন প্রোগ্রাম। তো এক জায়গায় রাখবেন। এখানে আসলেন, আসার পরে একটা ফাইল নেবেন, টেক্সট ফাইল। এই যে টেক্সট ফাইল। ঠিক আছে? নেওয়ার পরে এই যে দেখেন এখানে লাস্টে লেখা আছে টিএক্সটি। তো আপনি এখন যে কোনো একটা নাম দিয়ে দেন। ধরেন আমার এটা হলো ফার্স্ট প্রোগ্রাম। ঠিক আছে? তো ফার্স্ট ডট টিএক্সটি, এই টিএক্সটির ভিতরে গিয়ে আপনি কোড লিখবেন। তো ধরেন আমরা একটু আগে কি লিখছিলাম, যে প্রিন্ট আজকে হলো আওয়ার ফার্স্ট ক্লাস, আওয়ার ফার্স্ট ক্লাস। এরপরে আমরা আরো প্রিন্ট দিয়ে লিখবো যে টুডে we will learn about system and program of car. ঠিক আছে? তো ধরেন দুইটা আমরা প্রিন্ট লিখলাম। ঠিক আছে? এটাকে এখন আমি সেভ করব। কন্ট্রোল এস দিলে সেভ হয়। আবার এটা কাটার সময় একটা সেভ বাটন আছে, তো আমি কন্ট্রোল এস দিছি যার কারণে সেভ বাটন আর আসলো না। এখন এই যে ফার্স্ট ডট টেক্সট, এটাকে আমরা কি করব, পাইথনে কনভার্ট করব। তো এই যে লাস্টে ডট টিএক্সটি, এটাকে বলা হয় এক্সটেনশন। কি বলা হয়? এই এক্সটেনশন দেখলে আপনি বুঝবেন যে এই ফাইলটা কোন টাইপের ফাইল, এবং আমার কম্পিউটার এটাকে কিভাবে বা কোন সফটওয়্যার দিয়ে এটাকে চালাবে সেটা কিন্তু ডিসাইড হয় এই ডটের পরে যে টিএক্সটি আছে এটার উপর। ঠিক আছে? তো এখন ডটের পরে টিএক্সটি আছে, তার মানে এটা আপনি কি ফাইল বুঝলেন? টেক্সট ফাইল। যদি পিপিটিএক্স থাকতো তাহলে কি বলতেন? এটা কি ফাইল? না। আচ্ছা ধরেন ডট এমপি4 থাকলে এটা কি ফাইল বলতেন? আচ্ছা, আপনি এরকম টাইপের কাজ দেখছেন? ধরেন আমরা এটাকে লিস্টে দেখাই। ডট পিডিএফ আছে, এটা এটা কোন ধরনের ফাইল বলেন তো? হুম। তারপরে ডট পিএনজি, ডট জেপিজি, এগুলো এগুলো কোন টাইপের ফাইল বলতে পারবেন? হ্যাঁ, দিস ইজ ডট পিএনজি, তারপর ডট জেপিজি, এগুলো হলো পিকচার টাইপের ফাইল। আর যখন ডট পিডিএফ থাকবে তার মানে এটা হলো ডকুমেন্ট টাইপ ফাইল, তাই না? তারপরে ডট এমপি4 যখন থাকে তার মানে এটা একটা ভিডিও ফাইল। দেখেন আমি যখন এই যে এমপি4, এটা কি ভিডিও ফাইল না? এই যে ভিডিও ফাইল আসতেছে, এই দেখছেন?
তার মানে কি, এই যে এক একটা ফাইলের টাইপের উপর ডিপেন্ড করতেছে যে আমার সিস্টেমে কোন সফটওয়্যার কোন ফাইলটাকে রিড করবে। বুঝতে পারছি? যেমন দেখেন আমার MP4, এটা কিন্তু VLC প্লেয়ার দিয়ে চালাইতেছি, কারণ কোনো না কোনো প্লেয়ার দিয়ে তো এটা চালাইতে হবে নাকি। তারপরে ধরেন পিএনজি চালাইতে গেলেও তো আমার একটা সফটওয়্যার, যেমন আমার এখানে কোন সফটওয়্যার, এটা হচ্ছে আমার সিস্টেমের একটা সফটওয়্যার আছে, কিন্তু আমি যখন এটাকে রাইট ক্লিক দিয়ে চালাবো তখন কিন্তু আমার সফটওয়্যারের নামগুলো আসবে। এই যে ওপেন উইথ, এই যে দেখেন প্রিন্ট, তারপর প্রিন্ট 3D, তারপর ফটোস, এগুলো হলো আমার কি, তারপর এই যে অ্যাডোব ইলাস্ট্রেটর, এগুলো হলো আমার কি এক একটা সফটওয়্যার যেগুলো দিয়ে আমি এগুলোর কি করতে পারি, এডিট করতে পারি, দেখতে পারি। তার মানে কি, এই ফাইল ডটের পরে যে এক্সটেনশনটা আছে, এই এক্সটেনশনের উপর ডিপেন্ড করে যে আমি কোন ধরনের সফটওয়্যার আমার এটা ইউজ করবে। আমি কি বুঝাতে পারছি? ধরেন আমার MP3 যদি থাকে, তাহলে MP3 ফাইল কি আমি হচ্ছে পিএনজি যে ফাইল চালাই ওইটা দিয়ে চালাইতে পারবো। হ্যাঁ, অডিও ফাইল, তার মানে কি অডিও ফাইল চালাইতে গেলে অডিও ফাইলের হচ্ছে সফটওয়্যার লাগবে, নাকি আপনি ওটা ইয়া দিয়ে চালাইতে পারবেন, অন্য কোনো সফটওয়্যার দিয়ে চালাইতে পারবেন? তার মানে এই তো এটাই হলো কথা। এখন যে সফটওয়্যার বানানো হয়েছে ওই সফটওয়্যারে বলে দেওয়া হয়েছে যে কোন টাইপের ফাইল আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে? যেমন আমার ভিএলসি প্লেয়ারের নাম শুনছেন? আপনি কোন প্লেয়ার চালান? উম, না না, আপনি আপনার ফোনে কোনটা চালান? না, হ্যাঁ, ভিডিওর জন্য আপনি কিভাবে, কিসে ভিডিও দেখেন, কোন প্লেয়ারে? আপনি কোনো কিছু ডাউনলোড করে দেখেন না? ম্যাক্স প্লেয়ারের নাম শুনছেন? MX প্লেয়ার। MX প্লেয়ার দিয়ে আপনি কি করতেন? অডিও গান শুনতেন নাকি ভিডিও, নাকি ছবি দেখতেন? হ্যাঁ, কিন্তু ওটা দিয়ে কি আপনি পিকচার দেখতে পান, মানে ইমেজ দেখতে পাবেন এরকম? এরকম ইমেজ গুলা দেখার জন্য কি MX প্লেয়ার ইউজ করতেন? হ্যাঁ, তার মানে কি MX প্লেয়ার তৈরি করা হয়েছে অডিও আর ভিডিও দেখার জন্য। বুঝতে পারছি? তাহলে ওই সফটওয়্যারটা কেমনে বুঝবে যে আমার এই ফাইলটা আমি চালাতে পারবো আর ওই ফাইলটা চালাতে পারবো না? আমি কি আপনাকে এখন বুঝাতে পারতেছি? যখন MP4 বা MP3 যখন ডটের পরে থাকবে তখন সে বুঝবে যে ওই প্লেয়ার এই ফাইলটাকে চালাতে পারবে। কিন্তু .txt বা PDF যদি থাকে তাহলে কি ওই MX প্লেয়ার দিয়ে এটা চালানো যায়? এবার বুঝতে পারছেন যে আমার ডটের পরে যে এক্সটেনশনটা এটা কেন প্রয়োজন হয়? এটা ওই সফটওয়্যার ডিটেক্ট করে, হ্যাঁ, কোন টাইপের আমার দ্বারা ওই ফাইলটা ইউজ করা পসিবল কি। ব্যাপারটা কি বুঝাতে পারছি এবার? তা এখন এই যে টিএক্সটি ফাইল কি হচ্ছে পাইথন চালাবে নাকি .py ফাইল লাগবে? আচ্ছা, আমি বলতেছি, এই যে .txt আছে না, তো পাইথন কি করে সব সময় .py ফাইলকে রিড করে। দেখবেন এইটা যখন আমি ইয়েস দিব তখন এটার যে একটা এখন যে আইকন আছে এই আইকনটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন আইকন চেঞ্জ হয়েছে, দেখছেন এখানে পাইথনের চিহ্ন চলে আসছে। তার মানে পাইথন কি করতে পারে, পাইথন শুধু পাইথনের ফাইলই চালাতে পারে, এই যে .py ফাইল। তাহলে এখন যদি আমি সিস্টেমে যাই, এই যে এখান থেকে আমি যদি চাই তাহলে এখান থেকেও সিএমডি আমি ওপেন করতে পারি, একেবারে ডিরেক্ট লোকেশন। এই যে এখানে ক্লিক করলে তারপরে আমি এটাকে মিশাই দিয়ে সিএমডি যদি লিখি দিয়ে এন্টার দেই, তাহলে এখান থেকে সিএমডি ওপেন হয়ে যাবে। ঠিক আছে? এখন যদি আমি বলি যে ফার্স্ট পাইথন স্পেস এই ফাইলটাকে রান করব, তখন বলবো ফার্স্ট .py। ঠিক আছে? এখন দেখেন আমি ওটার ভিতরে প্রোগ্রাম লিখছিলাম না,
লিখছিলাম যে আওয়ার ফার্স্ট ক্লাস টুডে উই উইল লার্ন অ্যাবাউট সিস্টেম অ্যান্ড প্রোগ্রাম অফ পাইথন, এটা আউটপুট দিতে বলছিলাম। দেখছেন ওই ফাইলটা রিড করে সে আমাকে কি করলো, আউটপুট দিয়ে দিল। তাহলে এভাবেও আমরা পাইথনের ফাইলকে রান করতে পারি যদি আমাদের কাছে কোনো এডিটর না থাকে। এডিটর মানে যেখানে আমরা কোডটাকে এডিট করব, ঠিক আছে। তো এখন আপনাকে যখন ইন্টারভিউ নিয়ে যাবে তখন তো আপনাকে এডিটর দিবে না, বলবে যে আপনাকে পাইথন এখানে ডাউনলোড করা আছে, আপনি এখন আমাকে কি করেন, রান করে দেখান। বুঝতে পারছি। তাহলে এটা হলো আরেকটা ওয়ে যেটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, পাইথনটাকে রান করতে পারবেন, ঠিক আছে। আবার এখন হচ্ছে আপনাকে আমি আইডি সম্পর্কে বলবো। আইডি মানে হচ্ছে আইডি সম্পর্কে কি শুনছেন এর আগে? আইডিই, আইডিই মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, ঠিক আছে। এই যে দেখেন আমার কোডগুলো লেখা আছে না, দেখেন কোড দেখতে পাচ্ছেন, এই কোড কিন্তু আমি ওখানে লিখছিলাম। এখন আমি চাইলে এখান থেকেই কোডটাকে রান করতে পারবো। এই যে দেখেন এখানে রান করলাম। রান পাইথন ফাইল, আউটপুট আসছে আওয়ার ফার্স্ট প্রোগ্রাম, আওয়ার ফার্স্ট প্রোগ্রাম, ঠিক আছে। তো এখন রান করে দেখাই। Our first class, today we will learn about system and program of Python. এটা এখানে আসার কথা, আমার কি প্রোগ্রাম একটু স্লো, দেখেন এখানে আসছে our first class today we will learn about system and program। এখন যদি আমি এখানে চেঞ্জ করি, এখানে উইয়ের জায়গায় দিলাম জালালউদ্দিন will learn about system। এখন যদি এটা ডিলিট করে আবার রান করি তাহলে দেখবেন দেখাবে যে টুডে জালালউদ্দিন উইল লার্ন অ্যাবাউট সিস্টেম। তার মানে কি, এখানে এডিট করতেছি, এখানে আবার কি করতেছি, রান করতেছি। এটাকে আমরা বলতেছি এডিটর, ঠিক আছে। এডিটর মানে হচ্ছে যেখানে আপনি এডিট করতে, দেখেন জালালউদ্দিন আসছে, কিন্তু আমরা সিএমডি তে কিন্তু এডিট করতে পারি না, বুঝছেন। সিএমডি তে যে প্রোগ্রাম যেভাবে আছে ওইভাবে লিখে দিতে হয়। হুম। না, ওখানে আবার আপনাকে নতুন করে লিখতে হয়। কিন্তু এখানে যেমন আপনি এক কোডের উপরে আরেকবার নতুন করে আপনি এডিট করলেন, ওখানে কিন্তু ওইটা করা যায় না। যার কারণে আমরা সিএমডি না করে, সিএমডি তে না করে আমরা কি করব, একটা এডিটর ইউজ করব। এই এডিটরের নাম হচ্ছে ভিএস কোড, ঠিক আছে। এই ভিএস কোডটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো ভিএস কোড খুবই ইজি ডাউনলোড করা, এখানে যাবেন ভিএস কোড ডাউনলোড, এই যে এখানে আসছে। এটা আপনি সব ধরনের কাজে ইউজ করতে পারবেন। এখানে যাবেন যে ডাউনলোড করবেন, এই যে এই উইন্ডোজের এটাতে ডাউনলোড করলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে, হওয়ার পরে জাস্ট ইনস্টল করলেই হবে, ঠিক আছে। পাইথন বলেন ও আরো অনেক কিছু ইউজ করতে পারবেন এটা। হ্যাঁ হ্যাঁ, এখানে জাভা চালানো যায়। আচ্ছা। এ- হ্যাঁ, ভিএস কোডে মোটামুটি সবগুলো চালানো যায়। আচ্ছা, এখন আমরা হচ্ছে, এটা হচ্ছে আইডিই বা এডিটর বলা হয়, ঠিক আছে। আইডিই মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তো এখানে দেখেন আপনি কি করতেছেন, এখানে ডেভেলপমেন্টও করতেছেন, আবার কি করতেছেন, আউটপুটও দেখতে পাচ্ছেন। তার মানে আপনাকে একটা এনভায়রনমেন্ট সেট আপ করে দিছে যে আপনি এখানে কি করতে পারবেন, কোড লিখবেন এবং আউটপুটটা দেখতে পারবেন। যার কারণে এইটার ভিতরে ইন্টিগ্রেট করা আছে কিন্তু পাইথন। যার কারণে এখন কিন্তু পাইথনের ফাইল রান হচ্ছে, দেখেন এই যে এখানে লেখেন রান পাইথন ফাইল, দেখতে পাচ্ছেন। তার মানে আপনাকে কি করতেছে, এই এডিটর ওই সুবিধাটা দিচ্ছে যে আপনি পাইথনটাকে ইউজ করতে পারেন এখন। ক্লিয়ার? আচ্ছা, এগুলো ভিডিওতে থাকলেও আপনার ভিডিও দেখে আবার করবেন।
আচ্ছা, এটা গেল একটা। আমি, হ্যাঁ বল। এটাই তো ভিএস কোড, এডিটর বলতেছি, ভিএস কোডটাকে এডিটর বলতেছি। এই যে দেখেন ভিএস কোডের চিহ্ন, ঠিক আছে। তো আমরা আলটিমেটলি যেইটাতেই কোড লিখি, মানে যেই জায়গায়, ওটাকে আমরা এডিটর বলি, ঠিক আছে। তো ভিএস কোড এক প্রকার এডিটরই, যেখানে আমরা এডিট করে কোডগুলোকে ডেভেলপ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এভাবেও যদি আপনার মনে হয় যে না, আপনি পাইথন ইনস্টল করে তারপর ভিএস কোড ইনস্টল করে প্রোগ্রাম শিখতে আপনার অনেক কষ্ট হচ্ছে, তাহলে আপনি কি করবেন, ডাইরেক্ট অনলাইনে যাবেন, এখানে এসে লিখবেন পাইথন অনলাইন কম্পাইলার, পাইথন অনলাইন, অনলাইন কম্পাইলার, ঠিক আছে। লিখে এন্টার দিবেন, দিলে দেখবেন এই যে প্রোগ্রামাইজ, জিডিবি, তারপর হচ্ছে অনলাইন পাইথন, এগুলো আসছে। তো আপনি প্রথমটাতেই ঢুকবেন, ঢোকার পরে দেখবেন এখানে আপনার কোড লেখার জায়গা আছে। তো এই জায়গা, এগুলা হচ্ছে ওরা একটা স্যাম্পল কোড দিয়ে দেয়, তো এটাকে আপনি কেটে আপনার মতো করে লিখবেন, যেমন আমরা ওখানে যেগুলো লিখছিলাম ওটাই আপনাকে এখানে লিখে দেবেন। এখানে কি লিখছিলাম, জালাল উদ্দিন, তাই না, জালাল উদ্দিন। কোথায় টিজার, এখানে তো, কই আইএনটি, এখানে তো প্রিন্ট লেখা আছে। হ্যাঁ, ইন্টিজার আইএনটি তে হয়, বাট আমি তো এখানে প্রিন্ট লিখছি। হুম, প্রিন্ট লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ডাবল কোটেশন, এর ভিতরে আপনি যেটা লিখবেন সেটাই রান। এখন এখানে রানে ক্লিক করলে আপনার এটা আউটপুট কি আসে সেটা চলে আসছে, দেখছেন। তাহলে আপনার যদি বেশি প্রবলেম হয় যে না, আপনার সিস্টেমে আপনার সমস্যা হচ্ছে পাইথন ডাউনলোড করতে, এডিটর লাগতে, তাহলে আপনি কি করবেন, অনলাইনে কম্পাইলারে হচ্ছে প্র্যাকটিস করবেন। বুঝতে পারছি। হ্যাঁ, এখানে ডাইরেক্ট কোড নেবেন, ডাইরেক্ট। কিন্তু এই কোডগুলা তো এখানে সেভ হয় না, যার কারণে আপনি কি করতে পারেন, এটাকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা কোডগুলাকে কপি করে আপনার কোথাও সেভ করে রাখতে পারেন, ঠিক আছে। এইখানে সেভ করা একটু কষ্ট হবে। ওই যে আপনি ভিএস কোডে কাজ করবেন, হ্যাঁ, ওখানে তাহলে কোডটা থেকেও যাবে, রানও করতে পারবেন, কাজও করতে পারবেন। কিন্তু যদি আপনার কম্পিউটারে সমস্যা থাকে, হুম, বলেন। আচ্ছা, তো আপনি ধরেন এখানে, হ্যাঁ, এখানে আপনি আসলেন, আসার পরে এই যে প্রোগ্রাম বানাইছেন না, এখন ধরেন আপনার এটা নাই, ঠিক আছে। ধরেন আপনি ডিলিট করে দিলেন, ঠিক আছে। তো আপনি এখন কি করবেন, ডাইরেক্ট ভিএস কোডে যাবেন, এখানে সার্চ করবেন ভিএস কোড, ভি এর, হ্যাঁ, এই দেখেন ভিএস কোড আছে, ভার্চুয়াল স্টুডিও কোড, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে, হ্যাঁ। তো এখন আপনি কি করবেন, নতুন একটা ফাইল বানাবেন। তা আপনার জন্য তো এটা বড় করে রাখছি, এটা একটু ছোট করি। এই যে এখানে ফাইল আছে, ফাইলে যাবেন, যাওয়ার পরে এই যে নিউ, নিউ ফাইল, ঠিক আছে, নিউ ফাইল। এই নিউ ফাইলে এসে আপনি আপনার ফাইলটার নাম লিখবেন। ধরেন আমি লিখতেছি যে কি, পাইথন, পাইথন প্রোগ্রাম, ঠিক আছে, বা অথবা পিড, কি বলে, জালাল, আপনার নাম দিয়ে লিখতেছি, ঠিক আছে, জালাল। এখন ডট দিয়ে আপনাকে লিখতে হবে এটা কি টাইপের ফাইল হবে, তো এটা পাইথন হবে, তাই ডট পি হয়। তারপরে এন্টার দিবেন, ফাইল রেডি। এখন আপনাকে লোকেশন ঠিক করে দিতে হবে এই ফাইলটা কোথায় সেভ হবে। তা আমার ডেস্কটপে একটা ফোল্ডার বানায় রাখছিলাম না, জাভা প্রো, ইয়া,
কি বলে পাইথন প্রোগ্রাম, এই যে পাইথন প্রোগ্রাম, এটার ভিতরে ঢুকবো, ঢুকে ক্রিয়েট ফাইল, বাস। ঠিক আছে, হয়ে গেল। এখন আপনি এখানে আপনি পাইথন ফাইলের মানে আপনার যা যা কোড লেখা লিখতে পারেন। ধরেন আমরা প্রিন্ট লিখি, যেহেতু আপনি প্রিন্টই শিখছেন। ঠিক আছে, জালাল, এখন দেখবেন এখানে রান করলে জালাল আসতেছে। হ্যাঁ দিতে পারেন, সমস্যা নেই, আপনার ইচ্ছা। আমার প্রিন্ট, কামরুল ইসলাম উইথ ইজ, ঠিক আছে। এখন এটা তো আমি ডাবল কোটেশনে লিখছি, যা লিখছি তাই আসবে। আসতেছে আসতেছে, কম্পাইল হচ্ছে না। এই যে আসলো, জালাল কামরুল ইসলাম উইথ হিজ ব্রাদার্স। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা লিখবেন তাই হুবহু আউটপুট আসবে। তা আপনি যদি অনলাইনেও এভাবে ওটাকে পেস্ট করে দিই, এখন যদি রান, হ্যাঁ, তাহলে সেম আউটপুটই আসবে, দেখেন, কামরুল ইসলাম উইথ হিজ ব্রাদার্স। বুঝতে পারছেন? এখন আমরা সিস্টেম বুঝলাম, কিভাবে কোড লিখতে হয়, কোথায় কোড লিখবো, কেন লিখবো, কিভাবে ফাইল সেভ করবো, সব তো বুঝলেন। এখন আমরা কোডে চলে যাব, একেবারে প্রোগ্রামিং জিনিসটা কি সেই জিনিসের ভিতরে ঢুকে যাব। এখন আমরা কোডিং শিখবো। ঠিক আছে। তো এখন আমি এখানে করি, মানে এখানে লিখি আর এখানে লিখি, একই ব্যাপার না? আচ্ছা, এইটা দেখতে আপনার একটু কষ্ট হবে, যার কারণে আমি এখানে লিখতেছি। ঠিক আছে, যেন আপনার প্রবলেম না হয়। তো এখন আমরা ধরেন, হ্যাঁ, এখন যদি রান করি তাহলে আউটপুট আসবে কত? 10। ঠিক আছে, 10 ভি দিলাম, আর ভি এর ভিতরে রাখছি 10, যার কারণে এখন রান করলে 10 আসতেছে। ঠিক আছে, আমরা প্রোগ্রামিং এ ঢুকে গেছি। এখন কথা হইতেছে, এখানে ভি প্রিন্ট করলাম, এখানে তো ডাবল কোটেশন দেই নাই। আগের গুলাতে কিন্তু ডাবল কোটেশন দিছি, দিছি না? এখানে দেখেন, এখানে ডাবল কোটেশনের ভিতরে প্রিন্ট করছি না? আর এটা কি ডাবল কোটেশন দিছি? দিয়ে দেই না। তো এটা দেওয়া না দেওয়ার কারণ হচ্ছে, ওগুলা ছিল কি টেক্সট ফাইল, মানে আমি যা লিখে লিখবো সেটাই আমাকে আউটপুট দিবে। কিন্তু এটা হচ্ছে কি ভ্যারিয়েবল, এটার ভিতরে যেটা আছে সেই জিনিসটা আমাকে আউটপুট দিবে। ঠিক আছে, ধরেন আপনি ওখানে যেটা লিখছিলাম, যে কামরুল ইসলাম উইথ হিজ ব্রাদার্স, এইটা আমি যদি এখন ওই ভ্যারিয়েবলের ভিতরে ঢুকাই দিই, টেনের জায়গায় আমি এটা দিয়ে দিলাম, এখন রান করলে দেখবেন ভি কে প্রিন্ট করলে কামরুল ইসলাম উইথ হিজ ব্রাদার্সই আসতেছে। তো এইটাই হচ্ছে মেইন জিনিস। হ্যাঁ, এখন যদি এটা আপনি বুঝে যান, তাহলে আপনি মনে করবেন যে আপনার দ্বারা প্রোগ্রামিং হবে। আর যদি না হয়, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনি 1 মাসকে 1 বছরও হবে না। ঠিক আছে। তা এখন এই জিনিসটা আগে বুঝতে হবে যে এই জিনিসটা কিভাবে কাজ করে, এবং এটা কেন লিখলাম, কিভাবে এটা লিখতে হয়, এটা লেখার নিয়ম কি, এগুলো অনেক কিছু আছে। মানে এখানে ভি দিছি মানে শুধু ভি দিতে হবে এমন না। হ্যাঁ বলেন। প্লাস, বলেন, বলেন প্লাস দিয়ে কি লিখবো? হ্যাঁ, +5 ইয়ার, প্লাস, কোথায় লিখবো সেটা বলেন। প্লাস, কোথায় লিখবো, 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 সেটা বলেন। প্লাস, কোথায় লিখবো সেটা বলেন।
আচ্ছা, বুঝতে পারছি। ব্যাপারটা হইতেছে এত সহজ জিনিস না, এটা বুঝতে হবে আগে। ঠিক আছে, এটা একটা হচ্ছে টাইপ, টেন আর একটা টাইপ। তো আপনাকে ডাটা টাইপ বুঝতে হবে, তো তার আগে ডাটা কি জিনিস সেটা বুঝতে হবে। ঠিক আছে, ডাটাকে স্টোর করতে হয় কিভাবে সেটা বুঝতে হবে। তারপরে ডাটাকে স্টোর করার জন্য যে ভেরিয়েবল, এই যে ভি, ভি এর জায়গায় আসলে অন্য কিছু লেখা যায় কিনা। কারণ আমি যদি এখানে হচ্ছে জি দেই, তাহলে এখানে জি দিব না ভি দিব সেটা বলেন। জি দিব, তাই না? তাহলে এখন জি দিলে জি এর ভিতরে এইটা আছে, যার কারণে এটাই রান করবে। ঠিক আছে, এখন আমি যদি এখানে ওয়ান জি লিখি, তাহলে কি এখানে ওয়ান জি লিখবো? ওয়ান জি লিখবো, তাই না? তা এখন আমি যদি রান করতে যাই, আমাকে কোনো আউটপুট দিবে না। দিল না তো। দেখেন, ইরোর আসছে। কেন ইরোর আসছে, এই ইরোরটাও তো বুঝতে হবে। বুঝতে পারছেন? ইয়েস, তো রুলস আছে, এই রুলস গুলো আগে বুঝতে হবে। ঠিক আছে, তারপরে তখন আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন। তাহলে রুলস গুলো আগে শিখতে হবে। ঠিক আছে, আচ্ছা। তা এখন আগে বুঝতে হবে ভ্যারিয়েবল কি জিনিস। ভ্যারিয়েবল জিনিসটা না বুঝলে রুলস বুঝে তো লাভ নেই। হুম। তা এখন আপনি আমাকে বলেন, ভ্যারিয়েবল সম্পর্কে আপনার জানা আছে, ভ্যারিয়েবল কি জিনিস? না, ভ্যারিয়েবল হচ্ছে একটা পাত্র। ঠিক আছে, যেখানে আমরা কি করতে পারি, ভ্যালু স্টোর করতে পারি। ঠিক আছে, হ্যাঁ। তো ভ্যারিয়েবলের বাংলা কি বলতে পারবেন? না, ভ্যারিয়েবল হচ্ছে চলক। ঠিক আছে, আমরা ছোটবেলায় আহ মনে আছে কিনা, ধরি ক, মানে হচ্ছে এটা, ধরি এক্স ইকুয়াল টু এত, করছেন? ধরেন এক্স ইকুয়াল টু ওয়ান, এরকম দেখছেন না? তো এই যে ধরি এক্স ইকুয়াল টু ওয়ান, এই যে এক্স, এক্সটা কি ছিল আর এ ওয়ানটা কি ছিল, আর এইখানে আমরা এটাকেই বা কি বলতাম, এগুলো কি মনে আছে? বলেন তো। হ্যাঁ, এক্স ইকুয়াল টু ওয়ান বলতাম, বাট এটা প্রোগ্রামিং এ এইভাবে বলা যাবে না, আমাদেরকে বলতে হবে এক্স অ্যাসাইন ওয়ান। এটার মানে হচ্ছে যে এক্স এর ভিতরে আমরা ওয়ান কে রাখতেছি। ঠিক আছে, এবং এটাকে আমরা বলতাম চলক। তারপরে এটার উপরে যখন কেউ স্কোয়ার দিত, তখন ওটাকে কি বলতাম? ঘাত, তাই না? তো আমরা এখানে ওটাকে বলতেছি পাওয়ার। এরপরে হচ্ছে আরো অনেক জিনিস আছে যেগুলো ধীরে ধীরে আপনাকে বুঝতে হবে। তো প্রথম দিকে যদি দৌড় মারেন, তাহলে কিন্তু যায় একেবারে কুয়ার ভিতরে পড়বেন। ঠিক আছে, প্রথমে আগে ধীর স্থির ভাবে জিনিসগুলো আগে বুঝে নিতে হবে যে আসলে এগুলো জিনিসটা কি। এরপরে যখন আপনি মোটামুটি ধরেন প্রোগ্রামিং এর 25% যখন আপনি শিখে ফেলবেন, তখন আপনি জোরে দৌড়াইতে পারবেন। কিন্তু এই 25% আপনাকে খুব ধীরে ধীরে আগাইতে হবে। কারণ কি, আপনি এখন আপনার কি করতেছেন, বাড়ির যে নিচে যে পাইলিং আছে না, পাইলিং করতেছেন। তো আপনার যদি ভিত স্ট্রং না হয়, তাহলে আপনি উপরের দিকে যতই উপরে যান, আপনার এক সময় যে কি বাড়িটা ভেঙে পড়বে না? ঠিক ব্যাপারটা ওই রকম, প্রোগ্রামিং এর গোড়াতেই হচ্ছে আপনার সবচেয়ে স্ট্রং হইতে হয়। প্রোগ্রামিং এর যদি আপনি এই ভ্যারিয়েবল, ভ্যালু, ভ্যারিয়েবলের ডাটা টাইপ, কিভাবে এই ভ্যালুগুলো আসতেছে, কিভাবে যাইতেছে, কিভাবে স্টোর হইতেছে, কম্পিউটার এটাকে কিভাবে সংরক্ষণ করতেছে, এই সব যদি জিনিস না বোঝেন, তাহলে প্রোগ্রামিং করতে গিয়ে মানে অনেক উজট খাবেন, অনেক ঝড় বাতাসের মধ্যে পড়বেন, প্রোগ্রামিং থেকে আউট হয়ে যাবেন। ঠিক আছে, সো আপনাকে যদি প্রোগ্রামিং নিয়ে কাজ করতে হয়, তাহলে আগে ধীর স্থিরভাবে বুঝতে হবে যে আমি কি পড়াইতেছি আর আমি কি বুঝাইতে যাচ্ছি। সেই জিনিসটা বোঝার পরে যখন আমি কোশ্চিন করব, তখন আপনি অ্যান্সার দিবেন। ঠিক আছে, আর যেটা জানবেন না সেটা বলবেন যে আমি এটা বিষয়ে জানি না। কিন্তু যদি উল্টাপাল্টা অ্যান্সার দেন, তখন কিন্তু মানে আপনার ভিতরে যে উল্টাপাল্টা জিনিস আছে, ওইটা তখন আমি যেটা শিখাইতে চাই সেই জিনিসটা নিতে চাবে না। ঠিক আছে, তো এখন আপনাকে বুঝতে হবে যে আমি যেটা বলবো প্রোগ্রামিং এ, এটাই হচ্ছে লাস্ট। ঠিক আছে, এরপরে আপনি রিসার্চ করতে পারেন, বাট আমি যখন পড়াবো এটাই হচ্ছে আপনার জন্য উপযুক্ত। এটা আগে মাইনে নিতে হবে। ঠিক আছে, তো এখন এই ভ্যারিয়েবল সম্পর্কে আপনাকে আগে একটা আইডিয়া নিতে হবে যে আসলে ভ্যারিয়েবলটা কি। ভ্যারিয়েবল না হলে এই প্রোগ্রামিং এ কি সমস্যা হইতো, আর ভ্যারিয়েবলে আসলে এই প্রোগ্রামিং এর গুরুত্ব কতখানি। ঠিক আছে,
যখনই আপনি এই জিনিসটা বুঝে যাবেন তখনই বুঝতে পারবেন যে আসলে আমি কেন এই ভ্যারিয়েবল নিয়ে এত সিরিয়াসলি কথা বলতেছি। ঠিক আছে? তো এখন আমি ভ্যারিয়েবল সম্পর্কে আপনাকে কিছু বলি। ধরেন আপনার কম্পিউটারে সব আছে, খালি মেমোরি নাই। আপনি কি কোনো কিছু চালাইতে পারবেন? ধরেন আপনার মোবাইলে মেমোরি কার্ড নাই, মানে আপনার যে মেমোরি আছে মোবাইলের ডিফল্ট একটা মেমোরি থাকে না, এত জিবি, ওই ওই র্যাম, ওই ডাটার মানে স্টোরেজটা যদি না থাকতো তাহলে কি আপনি কোনো এই সফটওয়্যার ডাউনলোড দিতে পারতেন? কোনো ফাইল কি আপনার ইয়াতে আসতো? রাখা রাখা পসিবল হইতো? তাহলে ব্যাপারটা এরকম যে আপনার মেমোরির উপরে কি করতেছে, ওই প্রোগ্রামগুলা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হওয়ার পরে ওগুলা প্রসেস করতেছেন, প্রসেস করার পরে আপনি একটা আউটপুট পাচ্ছেন। ধরেন আপনি বিকাশের অ্যাপ ডাউনলোড করতেছেন কার উপরে? আপনার যে মেমোরি আছে ওইটার ভিতরে। কারণ ওটাও তো একটা না ডাটা রাখে, তাই না? বিকাশের যে অ্যাপ, ওটারও তো একটা মানে কি বলবো, ওটা ডাউনলোড করতে গেলেও তো আপনার এমবি খরচ হয়। তো ওটা যে পরিমাণ জায়গা নেয় সেই পরিমাণ জায়গা যদি আপনি না দিতে পারেন তাহলে ও কি বসতে পারবে? বসতে পারবে না। আর বসতে না পারলে তো আপনি ওটা নিয়ে কাজও করতে পারবেন না। তো সেম ভাবে আমরা এই ভ্যারিয়েবলের ভিতরে যদি ডাটা না দেই, এই ডাটাগুলোর উপরেই কি হয়, ডিসিশন তৈরি হয় যে কোনটা বড় কোনটা ছোট, কোনটা নিয়ে কাজ করব, কোনটা পরে নিয়ে কাজ করব, কোনটাকে যাইতে দিব না, কোনটাকে সামনে আগাবে, ঠিক আছে, কোনটা ভাগ করতে হবে, কোনটা গুণ করতে হবে। এর পরের স্টেপগুলো হচ্ছে এগুলা, বাট আগে তো আপনাকে ডাটা স্টোর করতে হবে। ঠিক আছে? তো ধরেন আপনি যদি এই এক্স এর মান 10, ওয়াই এর মান যদি হচ্ছে 20, তারপরে না আপনি বলবেন যে প্রিন্ট কি করো, এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত হবে? 30 হবে, তাই না? এই যে 30 হয়েছে না? এখন এই 30 আনসার আসার আগে তো আপনাকে কি করতে হবে, এক্স এর ভিতরে 10 আর ওয়াই এর ভিতরে 20 রাখা প্রয়োজন। এই দুটা যতক্ষণ না রাখতে পারতেছেন ততক্ষণ পর্যন্ত কি যোগ করতে পারতেছেন? তাহলে আউটপুট তো পরে হিসাব, আগে তো আপনাকে এগুলো রাখতে হবে। বুঝতে পারছি? এখন আপনি ধরেন রান্না করতেছেন, আপনি যদি হাঁড়ির ভিতরে মাংস না রাখেন, রান্না না করেন, তা রান্না তো পরের হিসাব, আগে তো আপনাকে হাঁড়ির ভিতরে মাংসটা রাখতে হবে, নাকি না রেখে আপনি রান্না করে ফেলতে পারবেন? ইয়েস, তার মানে এক্স হচ্ছে একটা পাত্র, ওয়াই একটা পাত্র। এক্স এর ভিতরে ধরেন আপনার পেঁয়াজ রসুন মরিচ আছে, আর ওয়াই এর ভিতরে আপনার কি আছে, গরু মাংস আছে। এখন এই দুটাকে মিলায়ে আপনি গরু মাংস রান্না করবেন, তাহলে গরু মাংস রান্না করতে হলে তো আপনাকে এই দুটো আগে থাকতে হবে। না থাকলে কি আপনি স্বপ্নের ভিতরে আপনি রান্না করে খাবেন? তো ব্যাপারটা ওই রকম যে আপনাকে আগে স্টোর করতে হবে, যে আমাকে বাজার থেকে পেঁয়াজ মরিচ রসুন নিয়ে আসলাম, গরু মাংস নিয়ে আসলাম, এবার আমি রান্না করে যেটা আউটপুট পাচ্ছি সেটাকে খাবো। এই হচ্ছে আমার আউটপুট। বুঝতে পারছি? কিন্তু এই দুটাই যদি না থাকতো তাহলে কি আপনি এই আউটপুটটা পাইতেন? এবার কি আমি আপনাকে ক্লিয়ার করতে পারছি? তার মানে ব্যাপারটা হইতেছে আপনি ডাটা রাখার জন্য কি রাখতেছেন, একটা করে পাত্র রাখতেছেন। তাহলে এই পাত্র যদি না থাকতো তাহলে কিন্তু এই ডাটা রিসিভও করতে পারতেন না। বুঝতে পারছি? এখন এই ডেটাগুলাকে নিয়েই হচ্ছে প্রোগ্রাম তৈরি হবে। প্রোগ্রাম তৈরি হলে এটার উপরে এই প্রোগ্রামটা আসলে ঠিক আছে কিনা সেইটা টেস্ট করার দায়িত্ব তখন আপনার উপর যাবে। কিন্তু আপনি যদি এটাই না বুঝেন যে আপনার ডাটা কিভাবে রাখতেছে আর কিভাবে প্রসেস করতেছে, তাহলে আপনি ওটার ভিতরে কি বাগ আছে আপনি কেমনে খুঁজবেন? এবার কি আমি ক্লিয়ার বুঝাতে পারছি? তাহলে আমরা এই যে সফটওয়্যার ইউজ করতেছি, এত কিছু ইউজ করতেছি, এগুলো সবই কিন্তু ডেটা। এই ডেটাগুলো কোথাও না কোথাও কারো না কারোর ভিতরে আছে, যার কারণে ওই কাজগুলো এখানে দেখানো যাচ্ছে। তো সিম্পল একটা ব্যাপার। তাহলে এইটাকেও আমরা এই যে গরু মাংস রান্না যে করলেন এটা খাবেন না, তো এটাকেও আবার কোথায় অন্য কিছুর ভিতরে রাখা যায়। তাই আমি জেড এর ভিতরে রাখলাম এক্স প্লাস ওয়াই। এখন খালি আমি জেড কে যদি প্রিন্ট করি তাহলে দেখবেন গরুর মাংস আসতেছে। ঠিক আছে? এই যে 30। তার মানে ব্যাপারটা হইতেছে এক্স এর ভিতরে আমি 10 রাখছি, ওয়াই এর ভিতরে আমি 20 রাখছি, আর জেড এর ভিতরে এই দুটাকে যোগ করে যে যোগফলটা সেটাকে এটার ভিতরে রাখছি। ঠিক আছে? রাখার পরে যখন জেড কে আমি প্রিন্ট করছি তখন ওই দুটা যোগফল যেটা সেটাই আসতেছে। এখন আপনি ক্লিয়ার হয়েছেন কিনা? হ্যাঁ, আমি আমি আরেকটু স্টাইলটা চেঞ্জ করলাম, আরেকটু কোডটা সুন্দর করলাম। ঠিক আছে? এই যে কোডটা সুন্দর, এটাও কিন্তু আপনার দায়িত্ব, যে কোডটার রিডেবিলিটি কেমন, যে আপনি পড়লেই বুঝতেছেন কিনা। এটাও কিন্তু সফটওয়্যার কোয়ালিটির কাজ, যে কোডটা আসলে কোয়ালিটি সম্পন্ন কিনা, এই কোডটা আরেকজন দেখলে বুঝতেছে কিনা।
আমি কি বুঝাতে পারছি? ওকে। তো তাহলে এই যে এক্স এর ভিতরে আমরা 10 রাখতেছি, ওয়াই এর ভিতরে 20 রাখতেছি, তা এটাকে যদি আমরা ডাবল ইকুয়াল দিয়ে দেই তখন কি হবে, আর একটা ইকুয়াল থাকলেই বা কি হবে? কখনো কি এগুলো খেয়াল করছেন বা জানবেন? হ্যাঁ, তো একটা যখন ইকুয়াল থাকবে তখন এটাকে বলবো ভ্যারিয়েবল। আর যখন আমরা দুইটা ইকুয়াল রাখবো মধ্যখানে তখন এটাকে বলবো সমান, যে এক্স আর 10 হচ্ছে সমান। এটাকে বলা হয় কম্পারিজন অপারেটর। কি বলা হয়? মানে এই কি করতেছে, কম্পেয়ার করতেছে বামে এবং ডানে দুজন সমান কিনা। বাট যখন আপনি একটা রাখতেছেন তখন সে বলতেছে যে 10 হচ্ছে এক্স এর ভিতরে। তার মানে একটা ইকুয়াল বাইরে গেলে একরকম অর্থ বহন করে, আর একটা ইকুয়াল কম থাকলে আর একটা অর্থ বহন করে। বুঝতে পারছি? হ্যাঁ। তো আমরা এখন ভ্যারিয়েবল দেখলেই চিনতে পারবো কিভাবে? ভ্যারিয়েবল দেখা চিনার নিয়ম হচ্ছে একটা সমান থাকবে, এই সমানটার নাম হচ্ছে অ্যাসাইন সাইন। এটার নাম কি? অ্যাসাইন সাইন। হ্যাঁ, বা অ্যাসাইন অপারেটর বলতে পারে। কই? এটা এটা হ্যাস, এটা হচ্ছে কমেন্ট করা, যেমন আমি এখানে এটা কমেন্ট করে রাখছি। আমি এখন যদি রান করি আমার এই প্রোগ্রামে কোনো ইরর আসবে না, ঠিক আছে? কিন্তু যদি এই সাইনটা না দেই তাহলে আমাকে একটা ইরর দিবে। দেখছেন, ইরর দিছে। তার মানে আমি কি করছি? হ্যাঁ, ইয়েস। একটা যখন ইকুয়াল থাকবে তখন ওটা অ্যাসাইন, আর যখন দুইটা একসাথে ইকুয়াল থাকবে তখন এটা হলো ইকুয়াল সাইন। তাহলে প্রোগ্রামিং এ দুইটা ইকুয়াল থাকলে ওটাকে বলবো সমান, আর যদি একটা ইকুয়াল থাকে তাহলে ওটাকে বলবো অ্যাসাইন সাইন, ঠিক আছে? তো তাহলে আমরা ভ্যারিয়েবল চিনার নিয়ম হচ্ছে এই অ্যাসাইন সাইনের বামে যে থাকবে সে হচ্ছে ভ্যারিয়েবল, আর অ্যাসাইন সাইনের ডানে যে থাকবে সে হচ্ছে ভ্যালু। তাহলে দেখেন এখানে একটা অ্যাসাইন সাইন, এটার বামে কি আছে, জেড আছে, আর ডানে কি আছে, এক্স প্লাস ওয়াই। তাহলে এই এক্স প্লাস ওয়াই কি ভ্যারিয়েবল নাকি ভ্যালু? আমি একটু আগে বললাম যে অ্যাসাইন সাইনের ডানে যে থাকবে সে হচ্ছে ভ্যালু, আর বামে থাকলে ভ্যারিয়েবল। ডানে থাকলে ভ্যালু আর বামে থাকলে ভ্যারিয়েবল। তাহলে এক্স প্লাস ওয়াই কি হচ্ছে? এখন ভ্যালুয়েবল না, ভ্যালু ভ্যালু। হ্যাঁ, এইটার ভ্যালু হচ্ছে, এই জেড এর ভ্যালু হচ্ছে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে? যেমন এক্স এর ভ্যালু এখন 10, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 20, আর জেড এর ভ্যালু হচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই মানে কত? 10 আর 20 যোগ করলে যেটা হয়, তার মানে জেড এর ভ্যালু হচ্ছে 30, ঠিক আছে? তাহলে জেড কে প্রিন্ট করলে আমরা এখন পাবো 30। বুঝতে পারছি? তো সেম ভাবে আমরা কি করতে পারি, গুণ করতে পারি। তাহলে এখানে জাস্ট করে কি করব, প্লাসের জায়গায় যদি গুণ দেই, তো অন্য আমরা হচ্ছে ইয়াতে গুণ দেই হচ্ছে ক্রস চিহ্ন দিয়ে, আর এখানে গুণ হচ্ছে স্টার দিয়ে, ঠিক আছে? প্রোগ্রামিং এ হ্যাঁ স্টার দিয়ে হচ্ছে, জাভাতেও সেম। হ্যাঁ, যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সব জায়গাতে স্টার মানে গুণ, ঠিক আছে? একটা স্টার। আর যদি দুইটা স্টার থাকে তখন আলাদা হিসাব। তো দুইটা স্টারে যখন আসবে তখন বলবো। এখন একটা স্টার যদি থাকে তার মানে হচ্ছে দুজনের মধ্যে গুণ হচ্ছে, তাহলে 10 আর 20 গুণ করলে কত হবে? 200। এই যে 200 আসছে। তো তাহলে ভ্যারিয়েবল কি জিনিস? ভ্যারিয়েবল হচ্ছে একটা পাত্র যার ভিতরে আপনি সবসময় কি রাখবেন, ভ্যালু রাখবেন। তাহলে এক্স হচ্ছে ভ্যারিয়েবল আর 10 হচ্ছে ভ্যালু, তাহলে 10 কি হচ্ছে, এক্স এর ভিতরে যাচ্ছে, ঠিক আছে? আবার যদি এরকম হয় যে এক্স এর ভিতরে আবার আপনি 40 রাখলেন, এখন যদি গুণ হয় তাহলে আউটপুট কত আসবে? এখন জেড এর মান কত আসবে বুঝতে পারবেন? হুম, এটাই তো কথা। এটা কি আপনি এখন বুঝবেন? এটা আপনার কাছে কি মনে হচ্ছে কি হইতে পারে? এটাও তো একটা শেখার জিনিস। এটা আসবে কত? 800 আসছে। এটা কিভাবে কাজ করতেছে? প্রথমে আপনি দিছেন এক্স এর ভ্যালু 10, বাট 4 নাম্বার লাইনে আপনি এসে বলতেছেন যে এক্স এর ভ্যালু হচ্ছে 40। এর মানে হচ্ছে
যে প্রোগ্রামিং কি করে, উপর থেকে নিচে লাইন বাই লাইন এক্সিকিউট করে। ঠিক আছে, তো প্রথমে উপরে পাইছে 10। ধরেন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আপনার পকেট খুঁজে দেখলেন 10 টাকা আছে। ঠিক আছে, সারাদিন পরে যায় আপনি পকেট খুঁজে দেখতেছেন 40 টাকা আছে। এখন আপনি আসলে 10 টাকার মালিক না 40 টাকার মালিক? তাহলে আপনি কি করবেন, আপডেট, লাস্ট যেটা সেটাকে হিসাব করবো, তার মানে এটা হচ্ছে আমার। তাহলে এরপরে যদি আবার এক্স ভ্যালু হচ্ছে 60 হয়, তাহলে কোনটাকে আমি ধরবো, 10, 40 না 60? 60, তার মানে যেটা যেটা লাস্ট আপডেটেড ভ্যালু থাকবে সেটাই হচ্ছে আমার ভ্যালু। ঠিক আছে, তাহলে 6 × 2 = 1200। তাহলে ওয়াই এর ভ্যালু তো আপডেট হয় নাই, তাহলে আমি যদি আবার ওয়াই এর ভ্যালু আপডেট করি, ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু 10, তাহলে এখন কত আসবে আউটপুট? 600। ঠিক আছে। হ্যাঁ, বলেন। হ্যাঁ, হ্যাঁ, ইয়েস, এই তো বুঝতে পারছেন। আপনার প্রোগ্রামিং এর মানে নেওয়ার ক্ষমতা ভালোই আছে, সমস্যা নাই, পারবে। আমি জানি না আমি পড়াইলে পারবেন কিনা, বাট আপনি পারবেন, কারণ আমার পড়ানোর স্টাইলটা হচ্ছে আমি যেভাবে বুঝি। ধরেন আপনি তো প্রোগ্রামিং কিছু জানেন না, জানেন কি? তাহলে আপনাকে আমার প্রত্যেকটা জিনিস ধরায় আগাইতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে, জানি না আসলে কতটুকু আপনি বুঝতেছেন, বাট হচ্ছে এটা আউটপুট আসলে আমি বুঝি। ঠিক আছে, তা আমার মনে হয় এর থেকে বেশি দিলে আপনার জন্য আজকে বেশি হয়ে যাবে। ঠিক আছে, তো যেগুলো আমি দিলাম, এই যে ভিডিও আকারে দিয়ে দিছি, এই